প্রিয় দর্শক, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় বাংলাদেশ টেলিভিশন কর্তৃক বিতর্ক অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছে আমি ফারজান আলিনা। আমাদের আজকের বিতর্কের বিষয় আইন নয়, কেবলমাত্র সামাজিক সচেতনতায় শিশু শ্রম রোধ করতে পারে। আমাদের আজকের বিতর্কের পক্ষ দল হিসেবে আছে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা, এবং বিপক্ষ দল হিসেবে আছে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। বিজ্ঞ বিচারকরা যারা আছেন, বিতার্কিক জনাব মোহাম্মদ আলতাফ হোসেন, যুগ্ম সচিব তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, জনাব ফারজানা ছবি, অভিনয় শিল্পী জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, যুগ্ম সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়। আমাদের আজকের সভাপতিত্ব করবেন জনাব নাজনীন কাউসার চৌধুরী, নির্বাহী চেয়ারম্যান, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ। আমি এখন আমাদের সম্মানিত সভাপতি মহোদয়কে বিতর্ক অনুষ্ঠান শুরু করবার জন্য অনুরোধ করছি। সবাইকে শুভেচ্ছা। আপনারা ইতিমধ্যে জেনেছেন আজকের বিষয় আইন নয়, কেবলমাত্র সামাজিক সচেতনতাই শিশু শ্রম রোধ করতে পারে। তো আজকে পক্ষে বলবে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা, এবং বিপক্ষে বলবে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। আমি শুরুতেই আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকার প্রথম বক্তা মাহমুদুল বারী তালহাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। কলম হোক সাথী, বই হোক পথ, ক্লান্তি নয়, আনন্দময় হয়ে উঠুক শিশুর ভবিষ্যৎ। সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজকের বিতর্কের বিষয় আইন নয়, কেবলমাত্র সামাজিক সচেতনতাই পারে শিশু শ্রম রোধ করতে। পক্ষে অবস্থান করছি। প্রথমে চলে যাচ্ছি সংজ্ঞায়নে। রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ডের মতে আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে এমন কতগুলো সাধারণ নিয়ম যা সার্বভৌম কর্তৃত্ব দ্বারা প্রযুক্ত হয়। রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ড পরিষ্কার করেছেন আইন সৃষ্টি হয়েছে প্রচলিত প্রথা থেকে, অর্থাৎ সমাজের মানুষজন যখন একটি নির্দিষ্ট বিষয়ের প্রতি বিশ্বাস গড়ে তোলেন তথা সচেতন হয়ে ওঠেন তখনই আইনের সৃষ্টি হয়। অর্থাৎ আইন সৃষ্টি হচ্ছে সামাজিক সচেতনতা থেকে। সামাজিক সচেতনতা বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝাবো যা কোনো বিষয় সম্পর্কে মানুষকে জানায় এবং মানায়। অর্থাৎ জানা এবং মানার এই পারস্পরিক মিথস্ক্রিয়াকেই আমরা সামাজিক সচেতনতা বলছি। যদি জানা কিংবা মানার মধ্যে কোনো একটি অনুপস্থিত থাকে তবে সেটিকে আজকে আমাদের সংজ্ঞায়নে জনসচেতনতা বলে অভিহিত করছি না। শ্রম আইন 2006 অনুসারে শিশু শ্রম বলতে বোঝায় 14 বছরের কম বয়সী শিশুদের এমন কোনো কাজ যা তাদের শারীরিক, মানসিক কিংবা সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করে, ফলে তারা শিক্ষা, বিশ্রাম ও বিকাশের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়। বিতর্কটি আমরা 3টি সুনির্দিষ্ট ক্ষেত্রে উপস্থাপন করব। 1, আইনের প্রয়োগ দুর্বল ও অকার্যকর। 2, শিশু শ্রমের পেছনের মূল কারণ শনাক্ত করতে এবং তার সমাধান করতে সামাজিক সচেতনতা সবথেকে বেশি কার্যকর। 3, সামাজিক সচেতনতা দীর্ঘমেয়াদের টেকসই সমাধান দেয়। বিতর্কের দলীয় সমন্বয় রক্ষার্থে প্রথম ক্ষেত্রটি আমি এবং বাকি দুটি ক্ষেত্র আমার দলের দ্বিতীয় ও তৃতীয় বক্তা ব্যাখ্যা করবেন। চলে যাচ্ছি প্রথম যুক্তি ব্যাখ্যায়। আইনের প্রয়োগ দুর্বল ও অকার্যকর। বাংলাদেশে 2006 সালের প্রণীত শ্রম আইন রয়েছে, জাতীয় শিশু শ্রম নিরসন নীতি 2010 এবং 2013 মতন শিশু আইনও রয়েছে। এত শত আইন থাকা সত্ত্বেও এর কার্যকারিতা আসলে কোথায়? সারা দেশে প্রায় 40 লক্ষ কর্মস্থল পরিদর্শনের জন্য মাত্র 300 জন পরিদর্শক আছেন, অর্থাৎ একজন পরিদর্শকের কাছে প্রায় 13,000 কর্মস্থল, যা বাস্তবে সম্পূর্ণ অকার্যকর। ফলে ঢাকার ধোলাইখালের ছোট্ট ওয়ার্কশপ, রাজশাহীর ইটভাটা কিংবা সাতক্ষীরার চিংড়ি প্রক্রিয়াকরণ কারখানা সবখানেই অনায়াসে শিশুদের দিয়ে কাজ করানো হচ্ছে। মাত্র মাসখানেক আগের কথা, 19 আগস্ট একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত রিপোর্ট অনুযায়ী ঘরের কাছে সামান্য ভুল হওয়ায় শিশু গৃহ পরিচারিকা তিশার দাঁত তুলে ফেলেন এক আইনজীবী। বিগত 1 বছর যাবৎ চলা নির্মম নির্যাতন। একজন আইনজীবী যিনি কিনা আইনের রক্ষক, নিয়মিত আইন চর্চা করেন, তার কর্তৃক লঙ্ঘিত হচ্ছে আইন। ভুক্তভোগী পরিবার থানায় মামলা দায়ের করেছেন। শিশুদের কষ্টের মূল্য হয়ে দাঁড়ায় সামান্য কিছু অবৈধ টাকা। সুতরাং আইন প্রণেতা, প্রয়োগকারী এবং সম্পূর্ণ বিচার ব্যবস্থার সচেতনতার অভাব। বিজ্ঞ বিচারক মণ্ডলী লক্ষ্য করবেন, আজকে আমাদের বিতর্কের বিষয়টি উত্থাপিত হয়েছে আইনের ব্যর্থতাকে নিয়ে, অর্থাৎ আইন নয়, কেবলমাত্র সামাজিক সচেতনতাই পারে শিশু শ্রম রোধ করতে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আইন একটি প্রতিকার মাত্র। আইন শুধুমাত্র একটি অপ্রীতিকর ঘটনা ঘটার পরে কার্যকর হয়, কিন্তু যখন মানুষ সামাজিকভাবে সচেতন হবে, ব্যক্তি পর্যায়ে সচেতনতা, পরিবার পর্যায়ে সচেতনতা এবং রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক পর্যায়ে সচেতনতা, তখন শিশুশ্রম তার উৎপত্তি স্থলে নির্মূল হয়ে যাবে। আমার দলের পরবর্তী 2 বক্তা ব্যাখ্যা করবেন কিভাবে একমাত্র সামাজিক সচেতনতাই শিশুশ্রমকে রোধ করতে পারে। ধন্যবাদ। এবারে আমি আমন্ত্রণ জানাচ্ছি সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, ঢাকার প্রথম বক্তা আমিরা জান্নাত বিনতে আবদুল্লাহকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য।
ধন্যবাদ মাননীয় সভাপতি, আপনাকে এবং আপনার মাধ্যমে উপস্থিত সবাইকে। আজ বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে আইনের প্রয়োগ নয়, কেবলমাত্র সামাজিক সচেতনতায় শিশু শ্রম রোধ করতে পারে। বিপক্ষে অবস্থান করছি। প্রথমে শুরু করছি প্রতিপক্ষ দলের প্রথম বক্তার যুক্তি খণ্ডনের মাধ্যমে। তিনি বলে গেলেন একমাত্র সামাজিক সচেতনতাই নাকি শিশু শ্রম রোধ করার একমাত্র উপায়। আপনার জ্ঞাতার্থে বলছি, 2025 সালের 15ই জুন প্রথম আলোর এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে বাংলাদেশে মোট শিশুর সংখ্যা প্রায় 4 কোটি, যেখানে বর্তমানে শিশু শ্রমিকের সংখ্যা প্রায় 36 লাখ। বিজ্ঞ প্রতিপক্ষ, কেবলমাত্র সামাজিক সচেতনতা দিয়ে যদি শিশু শ্রম রোধ করা যেত, তবে কেন আজ এখনও শিশু শ্রমিকের সংখ্যা প্রায় 36 লাখ? তাই আমাদের চাই আইনের যথাযথ প্রয়োগ ও তার কঠোর বাস্তবায়ন। কেননা মাননীয় সভাপতি, আমরা সবাই জানি ক্যান্টনমেন্ট এলাকায় সবাই ট্রাফিক আইন মানতে বাধ্য হয়, কারণ সেখানে রয়েছে আইনের কঠোর বাস্তবায়ন। ঠিক একইভাবে বাংলাদেশ শ্রম আইন 2006 যদি কঠোরভাবে প্রয়োগ ও বাস্তবায়ন করা সম্ভব হয়, তবে শিশু শ্রমের হার হ্রাস পাবে এবং শিশুরা ফিরে পাবে এক সুন্দর ভবিষ্যৎ। এ পর্যায়ে চলে যাচ্ছি সংজ্ঞায়নে। আইন হলো সমাজ স্বীকৃত ও রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়ম। সামাজিক সচেতনতা হলো একটি সমাজে বসবাসকারী প্রত্যেকজন মানুষের যে কোনো পরিস্থিতিতে সঠিক দায়িত্ব পালন সম্পর্কে ধারণা। শিশু হলো 18 বছর বয়সের নিচে সকল ছেলে এবং মেয়ে। শ্রম হলো অর্থের বিনিময়ে শারীরিক বল প্রয়োগ করে অন্যের জন্য কোনো কাজ করা, এবং সর্বশেষে রোধ করা হলো কোনো কিছু নির্মূল করা। আজ বিতর্কের বিষয়ের সঙ্গে কেবলমাত্র এবং এই প্রত্যয় যোগ করে একমাত্র সামাজিক সচেতনতাকে শিশু শ্রম রোধের একমাত্র উপায় হিসেবে উল্লেখ করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই মাননীয় সভাপতি, আমরা বলছি সামাজিক সচেতনতা শিশু শ্রম রোধের একটি মাত্র উপায় হতে পারে, কিন্তু তা কখনোই শিশু শ্রম রোধের একমাত্র উপায় হতেই পারে না। মাননীয় সভাপতি, বিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে মোট জনসংখ্যার প্রায় 20% আজ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। এই সকল হতদরিদ্র পরিবার আজ দুমুঠো অন্যের আশায় তাদের আদরের সন্তানকে শিশু শ্রমে নিযুক্ত করছে। যখন অর্থনৈতিক অসচ্ছলতা শিশু শ্রমের এক ভয়াবহ কারণ হয়ে দাঁড়ায়, তখন কিভাবে আমার বিজ্ঞ প্রতিপক্ষ কেবলমাত্র সামাজিক সচেতনতা দিয়ে শিশু শ্রমের মতো এক জাতীয় সমস্যাকে রোধ করবেন, তা আমার বোধগম্য নয়। আশা করি উত্তর দিয়ে যাবেন। আর নিয়ে দুর্বল প্রয়োগ, অর্থনৈতিক অসচ্ছলতা সহ অন্যান্য সমস্যা দূর করে আমাদের জাতির আগামী ভবিষ্যতের মৌলিক চাহিদা নিশ্চিত করি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবারে আমি আমন্ত্রণ জানাচ্ছি আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ঢাকার তোকিয়া আহমেদকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জাতীয় শিশু শ্রম সমীক্ষা 2022-এর তথ্য অনুযায়ী বাংলাদেশের প্রায় 99% শিশু শ্রম অনানুষ্ঠানিক খাতে সংগঠিত হয়, যেখানে আইনের বাস্তবায়ন কার্যত অসম্ভব। ঠিক এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে আইন নয়, কেবলমাত্র সামাজিক সচেতনতাই শিশু শ্রম রোধ করতে পারে। ধন্যবাদ সম্মানিত সভাপতিকে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। প্রথমে চলে যাচ্ছি প্রতিপক্ষ দলের কিছু যুক্তি খণ্ডনে। আজ প্রতিপক্ষ দলও মেনে নিলেন সামাজিক সচেতনতা ছাড়া কোনোভাবে শিশু শ্রম রোধ করা যায় না। এর পাশাপাশি তিনি আইনের কথা বললেন, কিন্তু আজকের প্রশ্নটা হলো আইন জন্ম নিয়েছে কোথা থেকে? রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ডে সেই সূত্র, আইন জন্ম নিয়েছে প্রথা থেকে। অর্থাৎ সমাজের মানুষজন যখন নির্দিষ্ট বিষয়ের প্রতি বিশ্বাস গড়ে তোলেন, অর্থাৎ সামাজিকভাবে সচেতন হয়ে ওঠেন, অথবা একটি সমস্যাকে চিহ্নিত করে তার বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলেন, তখনই আইনের উৎপত্তি হয়। এরপরে যখন সরকার ও নীতি নির্ধারক পর্যায়ে সচেতনতা গড়ে ওঠে, তখনই সেই আইনের প্রণয়ন করা হয়। এরপরে যখন আইন শৃঙ্খলা বাহিনীরা সচেতন হয়ে ওঠে, যখন কিনা মাঠ পর্যায়ে ব্যক্তিরা সচেতন হয়ে ওঠে, তখনই আইনের কার্যকর বাস্তবায়ন সম্ভব। অর্থাৎ শিশু শ্রম রোধের ক্ষেত্রে সামাজিক সচেতনতা হলো প্রধান নিয়ামক এবং আইন হলো তার একটি ফসল মাত্র। অর্থাৎ আইন সামাজিক সচেতনতা ছড়ানোর একটি মাধ্যম ছাড়া আর কিছুই নয়। এবার চলে আসি আমার ক্ষেত্র বিশ্লেষণে, তথা শিশু শ্রমের পেছনের মূল কারণ শনাক্ত করতে এবং তা সমাধান করতে সামাজিক সচেতনতা সবচেয়ে বেশি কার্যকর। ব্যাখ্যার সুবিধার্থে দুটি উপক্ষেত্রে ভাগ করে নিচ্ছি। 1, সরকারের সচেতনতা এবং 2, পারিবারিক সচেতনতা। প্রথম উপক্ষেত্র অর্থাৎ সরকারের সচেতনতা। সম্মানিত সভাপতি, বাংলাদেশে শিশু শ্রম ঘটে মূলত 3টি কারণে। 1, চরম দরিদ্রতা, 2, নিম্ন শিক্ষার হার ও সচেতনতার অভাব, এবং 3, সাংস্কৃতিক অনুমোদন ও সেকেলে মানসিকতা। বাংলাদেশে হাজার হাজার পরিবার আছে যাদের আয়ের একমাত্র উৎস এই শিশু শ্রম। এক্ষেত্রে সরকার যদি এ সকল পরিবারদের সামান্য আর্থিক সহায়তা, সামান্য বিনামূল্যে খাদ্য এবং শিক্ষা বৃত্তি প্রদান করে, তাহলে শিশুকে কাজ করানোর প্রবণতা অনেকাংশেই কমে আসে। 1993 সাল থেকে প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কর্মসূচি চালানো হয়, যেখানে দারিদ্র পরিবারদের জন্য মাসিক শিক্ষা ভাতা দেওয়া হয় যেন শিশুরা স্কুলে যায়। বিশ্বব্যাংক ও ইউনিসেফের রিপোর্ট অনুযায়ী এই উপবৃত্তি
ভাভাপতি চালুর পর থেকে স্কুল ড্রপ আউট 7 থেকে 10% পর্যন্ত হ্রাস পায়। পরিবারকে সহায়তা দেওয়ার পাশাপাশি সরকারি উদ্যোগে স্থানীয় ইউনিয়ন বা পৌরসভা পর্যায়ে নিয়মিত চেকিং, স্কুল উপস্থিতি রিপোর্ট এবং শিশু শ্রম বিরোধী অভিযান চালানো হয় এবং কাজের শর্ত বিপজ্জনক হলে সেখানে পদক্ষেপ নেওয়া হয়। ফলে সেসব অঞ্চলে শিশু শ্রম অনেকটাই নিয়ন্ত্রিত রাখা সম্ভব হয়েছে। এবার চলে যাচ্ছি দ্বিতীয় উপক্ষেত্র ব্যাখ্যায়, অর্থাৎ পারিবারিক সচেতনতা। একটি শিশুকে কাজে পাঠানো হবে নাকি স্কুলে, সেটা অধিকাংশ ক্ষেত্রেই অভিভাবকের সিদ্ধান্ত। গাজীপুরে ইউনিসেফ পরিবারদের মাঝে শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে 2018 থেকে 2023 সাল পর্যন্ত 20% পর্যন্ত শিশু শ্রম কমিয়েছে। অর্থাৎ সার্বিক দিক বিবেচনা করলে দেখা যায় সামাজিক সচেতনতা সরকারের উচ্চপদস্থ ব্যক্তি থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের গরিব কৃষকের কাছে পর্যন্ত ছড়িয়ে পড়ে। ফলে সকলকে সচেতন করার মাধ্যমে শিশু শ্রমের পেছনের মূল কারণগুলো শনাক্ত করে সেগুলো সমাধান করা সম্ভব হয়। ধন্যবাদ সম্মানিত সভাপতি এবং উপস্থিত সকলকে। এবারে আমি আমন্ত্রণ জানাচ্ছি সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ ঢাকার দ্বিতীয় বক্তা খন্দকার সারিয়া তাসনিমকে। ধন্যবাদ মাননীয় সভাপতি, আপনাকে এবং আপনার মাধ্যমে সবাইকে। মাননীয় সভাপতি, শিশুশ্রম শুরু হয় গ্রেট ব্রিটেনে শিল্প বিপ্লবের মধ্য দিয়ে। 1910 সালের পর শিশুশ্রম যখন তাদের একটি জাতীয় সমস্যা হিসেবে দেখা দেয়, তখন তারা সামাজিক সচেতনতার মাধ্যমে তা নির্মূলের চেষ্টা করে। কিন্তু তা সফল না হওয়ায় তারা অতি সত্বর আইন প্রয়োগের মাধ্যমে শিশুশ্রমের হার শূন্যের কোঠায় নিয়ে আসে। সুতরাং মাননীয় সভাপতি, আজ যখন শিশুশ্রম আমাদের দেশেও একটি জাতীয় সমস্যা, তখন তা কেবলমাত্র সামাজিক সচেতনতা দিয়ে বন্ধ করা কোনোভাবেই সম্ভব নয়। কিভাবে সম্ভব নয় তাই দেখিয়ে যাচ্ছি প্রতিপক্ষের দ্বিতীয় বক্তার যুক্তি খণ্ডনের মাধ্যমে। প্রতিপক্ষ, আজ যদি আমরা একটু পেছনে ফিরে তাকাই, সেখানে 2002 সালে দেশে অ্যাসিড সন্ত্রাস যখন একটি ভয়াবহ সমস্যা, তখন তা অ্যাসিড নিক্ষেপ আইন 2002 প্রয়োগের মাধ্যমে নির্মূল করা সম্ভব হয়। তারও আগে বিগত প্রতিপক্ষ প্রায় 100 শতাব্দী ধরে ভারতবর্ষে সতী দাহের মতো যে কুপ্রথা চলে আসছিল, সেটিও নির্মূল করা সম্ভব হয় 1829 সালের 3রা ডিসেম্বর সতীদাহ প্রথা বিরোধী আইন প্রয়োগের মাধ্যমে। প্রতিপক্ষের দ্বিতীয় বক্তার যুক্তির প্রেক্ষিতে বলছি, আজ যখন সামাজিক সচেতনতা সামাজিক সমস্যাই নির্মূল করতে পারছে না, প্রয়োজন পড়ছে আইনের প্রয়োগের, সেখানে আপনারা কিভাবে সামাজিক সচেতনতা দিয়ে শিশু শ্রমের মতো একটি জাতীয় সমস্যা দূর করার কথা ভাবছেন, তা আমার বোধগম্য নয়। আশা করি উত্তর দিয়ে যাবেন। তবুও ধরে নিচ্ছি কোনো এক শুভ সকালে ঘুম থেকে উঠে আমরা দেখব এক বিশেষ জাদুমন্ত্র বলে সমাজের সবাই সচেতন হয়ে উঠেছেন। ঘরে কারখানায় কোথাও শিশু শ্রমিক নেই। আহা, এমন সমাজচিত্রের কথা ভাবতেই ভালো লাগে, কিন্তু বাস্তবে তা সম্ভব নয় মাননীয় সভাপতি। কেননা বাস্তবতা হলো, আজ কেবল আর্থিক অসচ্ছলতার কারণে প্রায় 3.5 মিলিয়ন শিশু নরম হাতে লোহা পেটায় ইটের ভাটায় কাজ করে। সেই সঙ্গে মাননীয় সভাপতি, তাদের 70% মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয় দরিদ্রতার কারণে। প্রতিপক্ষের তৃতীয় বক্তার কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, সামাজিক সচেতনতা দিয়ে তাদের দারিদ্র্য দূরীকরণ কি আদৌ সম্ভব? আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, রেফ ওয়ার্ল্ড অর্গানাইজেশন অ্যানুয়াল রিপোর্ট 2021 শীর্ষক এক জরিপ অনুযায়ী 2000 সালে উজবেকিস্তানে শিশু শ্রমের হার ছিল প্রায় 25%। পরবর্তীতে এই হার কমে গিয়ে দাঁড়ায় মাত্র 1%। কিভাবে? আইনের কঠোর প্রয়োগ ও তার বাস্তবায়নের মাধ্যমে। আবারও প্রতিপক্ষের দ্বিতীয় বক্তার যুক্তি খণ্ডন করছি। ইউনিসেফ এবং ILO এর তথ্য অনুযায়ী যেখানেই শিশুশ্রম আইন কার্যকরভাবে প্রয়োগ হয়েছে, সেখানেই শিশুশ্রম গড়ে 40 থেকে 50% হ্রাস পেয়েছে। একই সূত্র ধরে বাংলাদেশে চাইল্ড প্রহিবিশন অ্যাক্টের বাস্তবায়নের ফলে 2006 থেকে 2015 সালের মধ্যে গার্মেন্টস শিল্পে শিশুশ্রমের হার 90%-এরও বেশি হ্রাস পেয়েছে। প্রতিপক্ষ, এখানে কোথায় ছিল আপনাদের সামাজিক সচেতনতা? প্রতিপক্ষ, আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। তাই আসুন আগামীর ভবিষ্যৎকে নিশ্চিত করতে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। এবারে আমি আমন্ত্রণ জানাচ্ছি আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ঢাকার দলনেতা জনাব মোহাম্মদ নাজমুস সাকিব সাজিদকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। বাংলাদেশ শ্রম আইন 2006, শিশু শ্রম নিরসন আইন 2010, জাতীয় শিশু নীতি 2011, শিশু আইন 2013। আজকের বিতর্ক শেষ হয়ে যাবে, কিন্তু আইনের ঝুড়ি আর শেষ হবে না। এত আইন ছিল, এই এত আইন কি শিশু শ্রম বন্ধ করতে পেরেছে? উত্তরটি হচ্ছে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে আজও বাংলাদেশে 35 লক্ষ শিশু শ্রমিক বিদ্যমান। একজন প্রভাবশালী ব্যক্তি যখন তার বাসায় গৃহকর্মী হিসেবে একজন শিশুকে নিয়োগ করে, তখন আইন টেলিস্কোপ দিয়েও সেই শিশু শ্রমিককে খুঁজে বের করতে পারে না। আর যদি সমাজপতিরা সচেতন হতো, আর যদি সেই প্রভাবশালী ব্যক্তির প্রতিবেশীরা সচেতন হতো, তাহলে তারা কোনোভাবেই সেই শিশু শ্রমিককে কাজে নিয়োগ দিতে পারতো না।
চলে যাচ্ছি প্রতিপক্ষের কিছু যুক্তি খণ্ডনে। আজকে তারা শিশু শ্রমের প্রধান প্রতিবন্ধকতা থেকে শিকড় থেকে তুলে ফেলতে চায়, আজকে তারা আইনের মাধ্যমে তা করতে চায়। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আজকে যখন সমাজ সচেতন হয়, আজ যখন সমাজের প্রতিনিধিরা সচেতন হয়, তখনই নানা ধরনের আইন গড়ে ওঠে। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে 99% শিশু শ্রম অনানুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়, অর্থাৎ গৃহকর্মী, দোকানের সহায়তাকারী ইত্যাদি। তাদেরকে আপনি আইনের মাধ্যমে কিভাবে শনাক্ত করবেন তা আজকে প্রতিপক্ষ কখনোই বলে না। আজকে বাংলাদেশে 36 লক্ষ শিশু শ্রমিক রয়েছে। আজকে আইন তো ছিল, কিন্তু কেন তারপরে এত বেশি শিশু শ্রমিক? কারণ সচেতনতা ছিল না। আইন যে যারা প্রয়োগ করছে তাদেরই সচেতনতা নেই। মাননীয় সভাপতি, সবাই সচেতন হবে, তখনই শিশু শ্রম রোধ করা সম্ভব হবে। এখন আসি আমার উপর অর্পিত দায়িত্ব পালন তথা সচেতনতার দীর্ঘমেয়াদের টেকসই সমাধান দেয়। শিশু শ্রমের প্রধান কারণ হলো দারিদ্রতা এবং শিক্ষার অভাব। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে দেশে 99% শিশু শ্রম অনানুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়, যেমন গৃহকর্মী, দোকানে সহায়তাকারী ইত্যাদি। এগুলো আইনের মাধ্যমে শনাক্ত করা কখনোই সম্ভব না। যখন ব্যক্তি পর্যায়ে প্রতিটি মানুষ সচেতন হয়, তখন সে সকল সমস্যার সমাধান করা হয়। আইন কেবল ভয় ও শাস্তির মাধ্যমে কাজ করে। আজকে তারা বলে যায় কঠোর আইন প্রয়োগ করবে, অর্থাৎ আজকে আইনের চোখের আড়াল হলেই মানুষজন আবার সেই আগের অপরাধে ফিরে যাবে। অর্থাৎ যখন সমাজে প্রতিটি মানুষ সচেতন হয়, তখন আইনেরই প্রয়োজন পড়ে না। আজকে যখন শিশু শ্রম ঘটবেই না সচেতনতার কারণে, তখন আইনের যে কোথায় কাজ সেটি বোধগম্য নয়। আজকে সচেতনতার মাধ্যমে শিকড় থেকে আমাদের সমস্যার সমাধান দিয়ে যায়, কিন্তু আইন কখন কাজ করে? যখন একটি সমস্যা ঘটে যায়, অর্থাৎ যখন আমার একটি শিশু শ্রম ঘটে গেছে, তখন তারা আইনের কাজ করে। অর্থাৎ আজ বাংলাদেশের দরিদ্র জনগণের কাছে আইন মানে কেবল বিলাসিতা। অর্থাৎ সচেতনতা থাকলে আপনার শিশু শ্রমিক হয় না এবং আইন প্রয়োগ করার কোনো জায়গায় থাকে না। অর্থাৎ শিশু শ্রমের মাধ্যমে, সচেতনতার মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাই। এবারে আমি আমন্ত্রণ জানাচ্ছি সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ ঢাকার দলনেতা রূপন্তী রেহনুমাকে। ধন্যবাদ মাননীয় সভাপতি, আপনাকে এবং আপনার মাধ্যমে সকলকে। শুরু করছি প্রতিপক্ষ দলের প্রথম বক্তার যুক্তি খণ্ডনের মাধ্যমে। তিনি বলে গেলেন মানুষ নাকি তখনই আইন মানবে যখন তারা সচেতন হবে। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনার যুক্তির প্রেক্ষিতে বলছি, বাংলাদেশ শ্রম আইন 2006-এর 34 নম্বর ধারায় বলা হয়েছে, নো চাইল্ড শ্যাল বি এমপ্লয়েড অর পারমিটেড টু ওয়ার্ক ইন এনি অকুপেশন অর এস্টাবলিশমেন্ট। বিজ্ঞ প্রতিপক্ষ, আজ এত কঠোর আইন থাকা সত্ত্বেও আপনারা কি পেরেছেন সচেতনতার মাধ্যমে মানুষকে আইন মানতে বাধ্য করতে? না, পারেননি। আর তাই যে সকল খাতে আজ আইনের কঠোর প্রয়োগ নেই, সে সকল খাতেই শিশু শ্রমিকের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। মাননীয় সভাপতি, ইউনেস্কো রিপোর্ট 2023 অনুযায়ী যেখানেই শিক্ষা সার্বজনীন করা হয়েছে, সেখানেই শিশু শ্রম 50%-এরও বেশি হারে হ্রাস পেয়েছে। এরই আলোকে মাননীয় সভাপতি, বাংলাদেশে শিক্ষার আওতায় থাকা শিশু শ্রমিকের হার 1%-এরও কম। অপরদিকে শিক্ষা বহির্ভূত শিশুদের প্রায় 90%ই আজ শ্রমিক হিসেবে নিযুক্ত। বিজ্ঞ প্রতিপক্ষ, আজ বাংলাদেশের প্রতিটি শিশুর জন্য শিক্ষা নিশ্চিতের আইন থাকলেও কোথায় সেই সচেতনতা যার মাধ্যমে শিশুদের শিক্ষিত করে শিশু শ্রম বন্ধ করা হচ্ছে? মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা আজ বারবার সামাজিক সচেতনতাকেই শিশু শ্রম বন্ধের একমাত্র উপায় হিসেবে উল্লেখ করে গেলেন। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনার জ্ঞাতার্থে বলছি, বিবিএস এর তথ্য মতে যে 68টি দেশে আজও শিশু শ্রম বিদ্যমান, তার মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। তার কারণ বাংলাদেশের সচেতন মানুষ থাকলেও এদেশে নেই আইনের কঠোর প্রয়োগ ও তার বাস্তবায়ন। বিজ্ঞ প্রতিপক্ষ, আমরা কখনোই সামাজিক সচেতনতাকে অস্বীকার করছি না, বরং আমরা বলছি সচেতনতার আগে আমাদের প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ, দারিদ্র দূরীকরণ ও শিক্ষার প্রসার। তাই আসুন সকলে সমস্বরে বলি, আসুক ফিরে সবার মনে শুদ্ধ ধারার শুদ্ধ স্বর, শপথ করি সবাই মিলে বন্ধ করব শিশু শ্রম। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবারে আমি আমন্ত্রণ জানাচ্ছি বিচারক মণ্ডলীর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের উপস্থাপনার উপরে কিছু আলোকপাত করার জন্য জনাব মোহাম্মদ আসাদুজ্জামানকে। আজকে আমাদের বিতর্কের বিষয় ছিল আইন নয়, কেবলমাত্র সামাজিক সচেতনতাই শিশু শ্রম রোধ করতে পারে। আমাদের বাংলাদেশের মতো একটি তৃতীয় বিশ্বের দেশে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এত চমৎকার উপস্থাপনা দেখলাম যে আমার মনে হয় আমরা সবাই অত্যন্ত নিবিষ্টভাবে প্রত্যেক তার্কিকের বক্তব্য শুনছিলাম। তাদের শানিত বক্তব্য আমাদেরকে প্রাণিত করেছে। উভয় পক্ষই অত্যন্ত যুক্তিনির্ভর, প্রমাণ সমৃদ্ধ এবং প্রাণবন্ত আলোচনা উপস্থাপন করেছেন। পক্ষ সমর্থনকারী দল যুক্তি দিয়েছে যে শিশু শ্রমের মূল শেকড় দারিদ্র্য, অশিক্ষা এবং সামাজিক মানসিকতায় নিহিত। শুধুমাত্র আইনের কাঠামো থাকলেই শিশু শ্রম বন্ধ হয় না। তারা বলতে চেয়েছেন পরিবার, সমাজ এবং নিয়োগকর্তাদের মানসিক পরিবর্তন ছাড়া
বাস্তব অগ্রগতি সম্ভব নয়। সচেতনতা তৈরি হলে অভিভাবকরা সন্তানকে কাজে নয় স্কুলে পাঠাতে উৎসাহী হবেন, আর সমাজ শিশুশ্রমকে গ্রহণযোগ্য আচরণ হিসেবে দেখবে। সচেতনতা গুরুত্বপূর্ণ হলো সেটি একা যথেষ্ট নয়। শিশুশ্রম রোধে কঠোর আইন, কার্যকর প্রয়োগ এবং প্রশাসনিক তৎপরতা অপরিহার্য। আইন না থাকলে বা আইনের প্রয়োগ না হলে কেবলমাত্র সচেতনতা দিয়ে শিশুশ্রমকে পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। উভয় দলের বক্তব্য থেকে একটি বিষয় স্পষ্ট বা আমাদের কাছে প্রতিবাদ হয়েছে যে শিশুশ্রম একটি জটিল সামাজিক সমস্যা। অনাচার, কুসংস্কার বা অপপ্রয়োগ আছে, এটিকে আমরা রোধ করতে পারবো। তাই আমি বলবো যে উভয় পক্ষই অত্যন্ত যুক্তিনিষ্ঠভাবে এবং খুব প্রাণবন্তভাবে, আমি আজকের তার্কিকদের বক্তব্য শুনে বিমোহিত হয়েছি। তাদের যে উপস্থাপনা, তাদের যে বক্তব্য, সেইগুলো আমাদেরকে অনুপ্রাণিত করেছে। সকলকেই আমার অন্তঃস্থল থেকে তাদেরকে মোবারকবাদ জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের আরও সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আইন নয়, কেবলমাত্র সামাজিক সচেতনতাই শিশু শ্রম রোধ করতে পারে। আসলে আইন এবং সামাজিক সচেতনতা দুটারও আসলে দরকার আছে। শুধু বিতর্কের খাতিরে আমরা সচেতনতার সাথে এই প্রত্যয়টা যোগ করে দিয়েছি, যাতে আমরা দেখতে পাই যে আমাদের নতুন প্রজন্ম এরা ভবিষ্যৎ নিয়ে কী চিন্তা করছে, এটা যাতে আমরা বুঝতে পারি। শিশু শ্রম বন্ধের জন্য আইন অত্যন্ত জরুরি, যেটা কেবলমাত্র কাঠামো দেয়। আবার বাস্তবতার যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে আমরা দেখব যে বাস্তবতার খাতিরে পরিবার, তারপর নিয়োগকর্তা, ভোক্তা, এদের সচেতন হতে হবে। এদের সচেতনতা না থাকলে যেটা হয় যে শিশু শ্রমটা আসলে আইন দিয়ে বন্ধ করা যায় না। আইন দিয়ে হ্যাঁ আমরা গ্র্যাজুয়ালি কমিয়ে আনছি। বাংলাদেশে যে আইনি কাঠামো আছে, সেই কাঠামোর মাধ্যমে গ্র্যাজুয়ালি শিশু শ্রম কমে আসছে। সরকারের চেষ্টা আছে এটা গ্র্যাজুয়ালি কমিয়ে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে এগুলো কমানো। উভয় পক্ষের 6 জন বক্তা প্রত্যেকেই এত ভালো বলেছে যে আমি নিজেও সমৃদ্ধ হয়েছি। আমি মনে করি যে আমার সাথে এখানে যারা আছে তারা সকলেই সমৃদ্ধ হয়েছেন। তো প্রত্যেককেই শ্রেষ্ঠ বক্তা করতে পারলে মনে হয় আমাদের আজকে ভালো লাগতো। এটা বিচারক মণ্ডলী সবাই আমার সাথে একমত হবেন। প্রত্যেকটা প্রতিযোগিতারই একটা হার জিত থাকে, এক পক্ষ জিতে এক পক্ষ হারে। তো হার জিত এখানে বড় কথা নাই। এখানে আমরা সবাই যে উপভোগ করেছি, প্রত্যেক বক্তার বক্তব্য, উপস্থাপনা এত সুন্দর ছিল। তারপরেও একটা প্রতিযোগিতার রায় ঘোষণা করতে হয়, ফলাফল ঘোষণা করতে হয়। ফলাফল আমার হাতে এসে পৌঁছেছে। তো আজকের বিজয়ী হয়েছে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা, এবং শ্রেষ্ঠ বক্তা রূপন্তী রেহনুমা, বিপক্ষের দলনেতা। তা আমি বিজয়ী দলকে অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে আজকে বিজয়ী হতে পারিনি কিন্তু সুন্দর একটা ফাইট দিয়েছে, তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি ভালোভাবে তাদের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য। তো সবাইকে অশেষ ধন্যবাদ।